স্মার্টফোন মার্কেটে মিড রেঞ্জ বাজেটে সব থেকে বেশি হাইপে আছে 37 থেকে 42,000 টাকার মধ্যের ফোনগুলো। রেডমি টার্বো 4 এত কেন হাইপে আছে জানেন? কারণ এই বাজেটে অন্য ব্র্যান্ডের ফোনগুলো এত কিছু দিচ্ছে না। মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে হাই মিড রেঞ্জের কিছু পাচ্ছেন, আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাগশিপ ফোনের টেস্টটাও আপনারা এখানে পাবেন। 6550 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 120 হার্জের সাপোর্ট, অ্যামোলেড ডিসপ্লে এবং প্রসেসর হিসেবে ডায়মন্ডসিটি 8400 আলট্রা ব্যবহার করছে, যেটার পারফরমেন্সটাও কিন্তু ধাসু লেভেলের। ভিডিওর শুরুতেই আমি একটা কথা বলে নেই যে রেডমি টার্বো 4 আর হলো পোকো X7 প্রো দুইটাই কিন্তু একদম সেম, এই 19-20 পার্থক্য। সো লেটস গেটস স্টার্টেড। এটার বক্সের মধ্যে পেয়ে যাবেন 90 ওয়াটের একটা চার্জার, সিম ট্রে ইজেক্টর এবং ব্যাক কাভার। যে ব্যাক কাভারটা কিন্তু একটু দেখতে সুন্দর আছে, যেটা 4 মাস বা 6 মাস ইউজ করার পরে যে হলুদ হয়ে যাবে তা কিন্তু না, এটা দেখতেও সুন্দর এবং ডিজাইন বিল কোয়ালিটিও সুন্দর। এবং রেডমি টার্বো 4 এটার বিল কোয়ালিটি এবং ডিজাইন কিন্তু খুবই সুন্দর, একদম আইফোন 16 এর মতো। এটার ব্যাক পার্টে প্লাস্টিক এবং বডি ফ্রেমটাও প্লাস্টিক ব্যবহার করছে। এটা কিন্তু গেমারদের জন্য একটু ভালো। কেন ভালো আমি বলছি, এটা যেহেতু গেমিং এবং পারফরমেন্সটাই বেশি নজর দেওয়া হয়েছে, সো সেই ক্ষেত্রে কিন্তু হিট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সো সেই ক্ষেত্রে যেহেতু প্লাস্টিক ব্যবহার করছে বিল কোয়ালিটিতে, সো আমি বলবো যে হাতে ধরতে অতটাও অসুবিধা হবে না। তবে এটাতে কিন্তু দাগ এবং স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই ব্যাক কাভার ব্যবহার করাটাই উচিত। এখানে ডিসপ্লেতে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করছে। এটা অলইডি প্যানেল। এটা 1.5K রেজুলেশনের HDR10 এর সাপোর্ট পাবেন। এটা চিন এবং বেজেলসটাও কিন্তু একদম ন্যারো রাখা হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর। তবে পাঞ্চল কাটআউটটা যদি আরেকটু ছোট করতো তাহলে পরে একদম সোনায় সোহাগা, মানে বেস্ট হইতো। এখানে আপনি মুভি কন্টেন্ট এগুলো দেখে খুবই মজা পাবেন। এবং এখানে পিক ব্রাইটনেসও কিন্তু 3200 নিটস ব্যবহার করছে এবং নর্মালি 1400 নিটস পর্যন্ত হাইস্ট পাবেন। এটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে, যেটা প্রপার কাজ করে। পানি যদি হাতে লাগে সেক্ষেত্রেও কিন্তু কাজ করে। আর এটার পজিশনটা একটু ডাউন হয়েছে, যদি আরেকটু আপ হইতো তাহলে ভালো হতো। তবে এটা ইউজ করতে করতে যার যার ব্যক্তিগত ব্যাপার, সবাই কমফোর্টেবল হয়ে যায়। এটার রাইট সাইডে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন রয়েছে। এটাতে কিন্তু আয়ার ব্লাস্টার সেন্সরটা রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও রয়েছে, ডুয়েল স্টুডিও স্পিকার এবং টাইপ সি চার্জিং পোর্ট। এখানে ডুয়েল স্টুডিও স্পিকার হওয়ার কারণে এটার ভয়েসটা কিন্তু একদম মানে প্রপারভাবে সুন্দরভাবে শোনা যাবে। সো এই ক্ষেত্রে স্পিকারটা কিন্তু অনেক ভালো, কন্টেন্ট মুভি গান শোনার ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে এটা। এখানে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 15টা পাচ্ছেন এবং এটার ইউআইতে কিন্তু ঝামেলা আছে, কারণ চাইনিজ ভেরিয়েন্টের ফোন। আমরা জানি যারাই চাইনিজ ভেরিয়েন্টের ফোন নেয় তাদের একটু বিবেচনায় থাকে, যেখানে বিভিন্ন ধরনের চাইনিজ অ্যাপস থাকবে এবং নোটিফিকেশন আসতে পারে। সো এগুলো ধরবেন আর ডিলিট করবেন। এই চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোতে পারফরমেন্স কেন্দ্রিক হয়, ইউআই এখানে মানে নজরটা কম দেয়, প্লাস ক্যামেরাতেও নজর কম দেয়। আর বাদ বাকি যে পারফরমেন্স প্লাস গেমিং সাইড, এইগুলোতে আবার নজর একটু বেশি দেয়। এটার মোস্ট ডাউন পার্ট ক্যামেরা কেন বলছি, চলেন আগে দেখে আসি ক্যামেরাতে কত মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে। এখানে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়েছে, যেটাতে সনির 600 সেন্সরটা রয়েছে এবং আইওএসও রয়েছে। আর 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড দিয়েছে, যেটা খেল না। আমি বলি 12 মেগাপিক্সেলের নিচে আলট্রা ওয়াইড ক্যামেরা দেয়, সেটা দিয়ে আপনি প্রপার কাজ উঠাইতে পারবেন না। 12 মেগাপিক্সেলের দেখতে গেলেও যে মাঝে মাঝে খারাপ পারফরমেন্স দিয়ে দেয়। সো সেই ক্ষেত্রে 8 মেগাপিক্সেল কতটা ভালো হবে আপনারা বুঝতে পারতেছেন। এটার ছবির কোয়ালিটি যদি দেখেন আপনারা হতাশ হবেন নিশ্চিত। এটার ছবিগুলো দেখতে সুন্দর লাগে, কিন্তু আপনারা জুম করে দেখলেই ফাটা ফাটা বুঝতে পারবেন যে এখানে ডিটেলসের অনেকটাই অভাব। সো সেই ক্ষেত্রে এখানে শার্প ক্লিয়ার ছবি একটু বেশি দেয়, যে কালারটা বুস্ট করে, একদম পলিশ করা ছবির মতো দেয়। এটার ক্যামেরাকে যদি আপনি রেঞ্জ অনুযায়ী বিবেচনা করেন, এটা 20,000 টাকার রেঞ্জের ক্যামেরার মতো পারফরমেন্স দেবে। পোর্ট্রেটের ছবিগুলো মোটামুটি এখানে এজ ডিটেকশনটা ভালোই করতেছে, একদম খারাপ না। আর এটার 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের ছবিগুলোও কিন্তু মোটামুটি, একদম যে আপনি ভালো বলবেন তা কিন্তু না। এখানে মানে ডিটেলসের অনেক অভাব রয়েছে এবং কালারগুলোও আরেকটু বেশি কালার দরকার ছিল, কারণ শার্পনেস না, ক্লিয়ার না, যে ফাটাফাটা বোঝা যায়। এখানে ভিডিওতে আপনারা সর্বোচ্চ 4K 60 FPS পর্যন্ত করতে পারবেন, যেই 60 FPSটা প্রপার না। এটা যদি একটা ভালো ফোনের মানে 46,000 বা 40,000 টাকা বাজেটের যদি আপনি অন্য কোনো ফোনের সাথে কম্পেয়ার করতে যান, সেক্ষেত্রে 1080pর মতো একটা সাপোর্ট পাবেন। সো 4K দিলেও এটা কাজ করে 1080pর মতোই। সো স্টেবিলাইজেশনও যদি বলি ওই 1080pর মতোই, একদম হাই স্টেবিলাইজেশনও এখানে পাবেন না। সো ভিডিও করার ক্ষেত্রে মানে ভিডিওগ্রাফির জন্য যদি বা ছবি তোলার জন্য যদি এই ফোনটাকে প্রেফার করেন, আমি বলবো না, এটা প্রেফারযোগ্য না। কারণ এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন না, এটাতে শুধুমাত্র পারফরমেন্স সেন্ট্রিক প্লাস গেমিং সেন্ট্রিক ফোন। সো এইগুলা বিবেচনা করে একটা ফোন কেনার সময় অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করেই নেবেন, যে ফোনটাকে আসলেই ক্যামেরার দিক থেকে ভালো নাকি গেমিংয়ের দিক থেকে ভালো। আমার দুইটার দিক থেকে যদি ভালো লাগে সেই ক্ষেত্রে একটু বিবেচনা আরও বেশি করতে হবে। সো এই ক্ষেত্রে ক্যামেরাকে আমি বেশি আগাইতে পারতেছি না। আর এখানে সেলফি ক্যামেরাতে 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করছে, যেটার ছবির কোয়ালিটিও অ্যাভারেজ। আমি আর বেশি আগাবো না, কারণ ক্যামেরা নিয়ে বেশি খারাপ বললে আরও বেশি নিচের দিকে চলে যাবে। সো খারাপ পার্টটা বলে দিলাম, চলেন ভালো পার্টটার দিকে যাই। প্রসেসর, যেটাতে রয়েছে ডায়মন্ডসিটি 8400 আলট্রা। এটাই কিন্তু সর্বপ্রথম ফোন যেটাতে এই চিপসেটটা ব্যবহার করছে। সো রেডমি কোম্পানি 8400 চিপসেটটাকে একটু পলিশ করে, একটু ঘষা মাজা করে বাড়াইছে, যে একটু ভালো করছে পারফরমেন্সটা এটাতে।
এটা কিন্তু 8 কোর 4 ন্যানোমিটারের তৈরি, সো হিট হওয়ার সম্ভাবনাটাও কম। 8 কোর যেহেতু দিয়েছে, এটা সিঙ্গেল কোর পারফরমেন্সটাও মোটামুটি থাকলেও মাল্টি কোর পারফরমেন্সটা একটু বেশি, যে 6000 প্লাস, মানে 6500-এর মতো, আর সিঙ্গেল করে 1600 বা 1500-র মতো। যেটার আন্তত স্কোর পাবেন 17 লাখ প্লাস। এটা কিন্তু একদম মানে হাই লেভেলের একটা স্কোর। সো বলা যায় যে 8 Gen 3 প্রসেসরের যে এইরকম পারফরমেন্স পাবেন, এইখানেও ওই রকম পারফরমেন্স পাবেন। তবে আমার মনে হয় যে 8 Gen 2 আর 3-র মাঝামাঝি একটা পারফরমেন্স পাবেন। সো এটা কিন্তু খারাপ না। এটা লাখ টাকার ফোনেও আমরা 8 Gen 3 80 লাইট প্রসেসর দেখি। সো সেই ক্ষেত্রে এইখানে যদি আমরা 8400 প্রসেসরটা দিয়ে সেই রকম পারফরমেন্স পাই, তাহলে তো ভালো। র্যাম টাইপ LPDDR5X আর স্টোরেজ টাইপ হলো UFS 4.0, যেটার এই স্টোরেজ টাইপটা কিন্তু 12 GB নেন আর 16 GB নেন, সব ক্ষেত্রেই সমান। সো এখানে কোনো সমতা করে নাই, সব জায়গায় সমান দিয়েছে। সো এটা ভালো করছে। এই UFS টাইপ বেশি হলে কিন্তু স্পিডটাও ভালো পাওয়া যায়। সো গেমিং ক্ষেত্রেও আপনারা স্পিডটা ভালো পাবেন। গেমিংয়ে যে হতাশ হবেন তা কিন্তু না, গেমিংটা ভালো, তবে হতাশ হওয়ার একটা পার্ট 90 FPS নাই। আমি যদি বলি যে 40,000 থেকে 45,000-এর ভিতর যে কোনো ফোনই আপনারা দেখেন, চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনে কোনোটাই 90 FPS বা 120 FPS দেয় না। কেন দেয় না আমি নিজেও জানি না। সো সেই ক্ষেত্রে 60 FPS বেটার। এখানে যে 60 FPS লো করে বা ডাউন খায়, ফ্রেম ড্রপ খায়, সেটা কিন্তু না। পাবজি খেলার ক্ষেত্রে 60 FPS-টা পাবেন, ফ্রেম ড্রপ, ল্যাগ এগুলো খুবই কম, একদমই কম। আর হিটটাও কিন্তু কম হয় এই ফোনের। এটা একটা ভালো পার্ট যে হিট জেনারেটটা কম হয়। এখানে ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 এবং কল অফ ডিউটি এইগুলো যাই খেলেন, এখানে কিন্তু ভালো একটা পারফরমেন্স পাবেন। কল অফ ডিউটিতে 120 FPS পর্যন্ত আপনারা এখানে পাবেন। সো এটার গেমিং সেক্টর নিয়ে বলা যায় স্যাটিসফাইড। যারা নেবেন তারা আমি বলবো যে ঠিকঠাক আছে, সমস্যা নাই। কিন্তু চাইনিজ ভেরিয়েন্টের ফোন তো, এই কারণে একটু দেখে শুনে নিন। আর গেম খেলার সময় কিন্তু আপনাদের চিন্তা ভাবনা করতে হবে না যে চার্জ কি ফুরাই গেল নাকি, কারণ এটাতে 6550 mAh একটি ব্যাটারি ব্যবহার করছে, যেটা কিন্তু চার্জ হয়তো বেশি সময় নেয় না, মাত্র 45 মিনিট লাগে, যেখানে 90 ওয়াটের চার্জারও রয়েছে। আর এটা যদি আপনি টানা গেম খেলেন বা টানা মিডিয়া কনজিউম করেন, সেক্ষেত্রে কিন্তু 7 ঘন্টার মতো সাপোর্ট পাবেন, 6 থেকে 7 ঘন্টা। এটা কিন্তু মোর দেন না। আর যদি আপনি নর্মাল ইউজ করেন বা রেগুলার ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা 1 দিনের বেশি, মানে 1.5 দিনের কাছাকাছি একটা সাপোর্ট পাবেন। এই ব্যাটারিটা ব্যাকআপটা আসলেই ভালো। তবে চার্জ ফুরাই গেলেও সমস্যা নেই, 90 ওয়াটের চার্জার আছে, যেটা দিয়ে একদমই ইনস্ট্যান্ট 45 মিনিটে চার্জ হয়ে যাবে। 45 মিনিট কিন্তু বেশি না, কারণ এখানে 6550 mAh ব্যাটারি দিয়েছে। সো এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর এই ফোনটার প্রাইসটাও আমি বলি, আর কারা নেবেন সেটাও বলে দিই। প্রাইস পড়বে 40 থেকে 39, 40, 41 এরকম বাজেটে পড়বে। আর যদি 256 GB ভ্যারিয়েন্টের কথা বলছি, যদি 512 GB নেন, সেক্ষেত্রে প্রাইসটা আর একটু বাড়বে। আর যদি ফোনটা কিছুদিন পরে পারচেস করেন, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমবে। যদি 35,000 টাকার ভেতরে আসে, এই রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হইতে পারে, এটা সবার ক্ষেত্রে আমি বলবো। কারণ এই ফোনটা কিন্তু টক্কর দিচ্ছে অনেকগুলা ফোনের সাথে, যেমন আপনার নিও 10, দেন K80, এগুলোর সাথে কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। অনার GT, যেটা রিভিউও কিন্তু আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন আসি কারা নেবেন। যাদের পারফরমেন্সটা বেশি লাগবে, গেমিং সাইডটা ভালো লাগবে এবং ডিসপ্লেটা স্মুথ লাগবে, একদম মানে ধুমায় চালাবেন, কোনো ল্যাগের দেখা পাবেন না, তারা এটা নিতে পারেন। এবং ব্যাটারির ক্ষেত্রেও কিন্তু বড় একটা সাপোর্ট এখানে পাবেন। আর যদি মনে করেন ক্যামেরার দিক থেকে বিবেচনা করবেন, সেক্ষেত্রে আমি বলি যারা ক্যামেরার নেওয়ার আশায় আছেন যে ক্যামেরা প্লাস গেমিং সাইড একটু ভালো তো হবে, আমি বলি না। ক্যামেরার যদি একটু বিবেচনায় আপনার থাকে যে আমি ক্যামেরাটা একটু ভালো চাই, সেক্ষেত্রে এই ফোন আপনার জন্য না। সো আপনার টাকা, আপনার মর্জি, দেখে শুনে ভালোটাই কেনেন। দেখা হবে আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।